নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। মিউচুয়াল ফান্ড মার্কেটে ফিনান্সিয়াল গোল সামনে রেখে দীর্ঘকালীন সময় টিকে থাকতে গেলে তিনটি মন্ত্রের প্রয়োজন, যা আমি আগের ভিডিওতে বলেছি। যাই হোক, ওই তিনটি মন্ত্র ছিল: 1 নম্বর হচ্ছে পেশেন্স, ধৈর্য; 2 নম্বর হচ্ছে প্ল্যানিং, পরিকল্পনা; আর 3 নম্বর হচ্ছে পারসিস্টেন্স, অধ্যবসায়। আমার আজকে আলোচনার বিষয় হলো যে বিভিন্ন স্ট্র্যাটেজি যদি বিনিয়োগকারীরা প্রয়োগ করে, তাহলে এই মিউচুয়াল ফান্ড মার্কেটে তিনি যা ভেবেছিলেন যে কত টাকা তিনি পেতে পারেন, তার থেকেও অনেক বেশি টাকা তিনি পাবেন। আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে বলবো যে এখানে যখন আপনি রিডিমশন করবেন, কিংবা যখন দেখা যাবে যে আপনি ডিভিডেন্ড চাইছেন বা হয়তো মিউচুয়াল ফান্ড থেকে কিছু টাকা তুলতে চাইছেন, তখন কী কী পদ্ধতি আপনি কখনোই গ্রহণ করবেন না, তাতে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে এবং ট্যাক্স থেকে শুরু করে আপনার লস, ফিনান্সিয়াল লস, এই ব্যাপারগুলো চলে আসবে। আমি এই ব্যাপারগুলোই ছোটো ছোটো করে বিভিন্ন পয়েন্ট রেখে আপনাদের কাছে আজকে সেটা নিবেদন করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিভিন্ন স্ট্র্যাটেজি ও টোটকাগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, ধরুন আপনি একটি এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে মান্থলি 5,000 টাকা করে রাখতে শুরু করলেন। এবার দেখা গেল যে 5 মাস চালানোর পরে যখন 25,000 টাকা জমলো এবং আরও কিছু তার সঙ্গে হয়তো রিটার্ন জমলো, তখন আপনি দেখলেন যে আর চালাতে পারছেন না। তাহলে কি আপনি এসআইপিটা বন্ধ করে দেবেন? জেনারেলি তাই বোঝা যায় যে এসআইপিটা আমি বন্ধ করে দেব এবং তারপর দেখা যাক যে কোথায় টাকা রাখা যায়। আমার এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে আপনি এসআইপিটা বন্ধ করে দিন, কিন্তু ওই যে 25,000 টাকা জমেছে সেই টাকাটাকে বাড়তে দিন তার আপন নিয়মে। দেখা যাবে যে হয়তো 12% রিটার্ন, মানে আমি অ্যাভারেজ রিটার্ন বলছি, সেইভাবে কিন্তু তার সঙ্গে কিন্তু যোগ হতে থাকবে আপনার যে প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা জমেছিল টোটাল। এটা একটা পদ্ধতি রয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে যখন আপনি কোনো এসআইপি করে দেখছেন যে এসআইপিটা বন্ধ করে দিতে হচ্ছে, তখন আপনি এসআইপি থেকে টাকা তুলবেন না, ওই এসআইপিটাকে নতুন নিয়মে বাড়তে দিন। এবং দেখা গেল ওই 5,000 টাকার জায়গায় হয়তো আপনার এখন 2,000 টাকার সংস্থান হচ্ছে, এবং আপনি চিন্তা করেছেন যে হয়তো আগামী 5 থেকে 10 বছর আপনি সেই টাকাটাকে টানতে পারবেন, তাহলে নতুন একটি এসআইপি করুন। এসআইপির মাধ্যমে টাকা জমানোর আরেকটি পদ্ধতি বলছি, সেটা হচ্ছে স্টেপ আপ পদ্ধতি। অনেকেই চিন্তা করেন যে হয়তো মাসে আমি এখন 1,000 টাকা করে জমাচ্ছি, পরের বছর আমি তার থেকে 10% বাড়িয়ে দেবো, তাহলে 1,000 টাকার 10% হচ্ছে 100 টাকা, তাহলে সেটা যোগ হয়ে গেল। তার পরের বছর আবার 1,100 টাকার উপরে আবার 10% করে বাড়াবো। এইভাবে একটি এসআইপি আমি দীর্ঘদিন চালিয়ে যাব, তার ফলে নর্মাল যে এসআইপিতে যে টাকাটা বাড়ে তার থেকে অনেক টাকা বাড়বে। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আপনি প্রথম এসআইপিটা করেছেন ঠিক আছে, কিন্তু পরে যখন আপনি আরেকটি স্টেপ আপ করবেন, কিছুটা বাড়াবেন, তখন আপনি নতুন একটি এসআইপি করুন। হয়তো ওই স্কিমেই রাখতে পারেন বা অন্য স্কিমে রাখার আপনার একটি অল্টারনেটিভ একটা ব্যাপার এলো। মানে আপনি চিন্তা করলেন যে আগেরটি হয়তো ফ্লেক্সি ক্যাপে ছিল, এবার আপনি স্মল ক্যাপে রাখবেন, কিন্তু আপনি যদি প্রথমেই যে ফ্লেক্সি ক্যাপে যেটা রেখেছেন সেটাকে চালিয়ে নিয়ে যান স্টেপ আপ করে করে 10% করে করে, তাহলে কিন্তু ওই শুধু একটি ফ্লেক্সি ক্যাপ এই ক্যাটাগরিতে থেকে গেল। তাহলে দেখা গেল যে অ্যাসেট অ্যালোকেশনে আপনি আবার চেঞ্জ করে দিলেন, অন্য জায়গায় চলে গেলেন, একটা আপনি স্মল ক্যাপ করলেন, একটা মিড ক্যাপ করলেন, এইভাবে আপনার মনের মতন বাসন অনুযায়ী চলতে পারলেন। এবং পরবর্তীকালে যদি কোনো এসআইপি ভাঙতে হয়, তাহলে যদি আপনি একটা প্রথম করে থাকেন যার মধ্যে আপনি স্টেপ আপ করছেন, তাহলে তার মধ্যে থেকে আপনাকে কিছু টাকা তুলে নিতে হবে বা ওই এসআইপিটা ভাঙতে হতো। কিন্তু এই ক্ষেত্রে আপনি আরও কিছু এসআইপি করছেন বলে একটা একটা করে আলাদা করে প্রতি বছর, তাহলে কিন্তু আর ভাঙতে হবে না। আপনি কোনো একটা এসআইপি, ছোটো এসআইপি, পরের এসআইপি বা যে টাকা আপনার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনি এসআইপি বন্ধ করতে পারবেন। তাহলে একটা নতুন পথ খুলে গেল যে আপনাকে আর কোনো একটি নির্দিষ্ট
একটা এসআইপির উপর নির্ভর করতে হলো না। এবার বলি, মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম যখন পারচেস করবেন তখন বিভিন্ন ক্যাটাগরিতে একটি করে পারচেস করুন। যেমন লার্জ ক্যাপে একটি পারচেস করলেন, মিড ক্যাপে এবং স্মল ক্যাপে একটি একটি করে, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে একটি, মাল্টি ক্যাপে একটি। আপনি যদি লার্জ ক্যাপে 3-4টি পারচেস করেন এবং দেখা গেল আপনি হয়তো ইন্ডেক্স নিফটি 50 সেখানেও আপনি পারচেস করলেন, তাহলে যখন ফান্ড ম্যানেজাররা বিভিন্ন শেয়ার পারচেস করবে তখন কিন্তু ওভারল্যাপিং হয়ে যাবে। মানে কোনো একটি লার্জ ক্যাপে যে শেয়ার পারচেস করছেন ফান্ড ম্যানেজাররা, দেখা যাবে যে ইন্ডেক্স ফান্ড নিফটি 50 সেখানেও সেই শেয়ার পারচেস করা হচ্ছে। কেন? কারণ ইন্ডেক্স নিফটি 50 সেখানে কিন্তু দেশের প্রথম 50টি বড় কোম্পানি শেয়ার রয়েছে। আবার আপনি যে লার্জ ক্যাপে মিউচুয়াল ফান্ড পারচেস করেছেন সেখানেও কিন্তু বড় বড় কোম্পানি শেয়ার রয়েছে। অতএব রিটার্ন কিন্তু কাছাকাছি আসবে। ফলে আপনি যদি কোনো রিস্ক বা ভোলাটিলিটি এটা যদি আপনি সহ্য করতে পারেন, আপনি যদি রিস্ক অ্যাপেটাইট হন, তাহলে আপনি দীর্ঘকালীন টাকা রাখতে গেলে আপনি মিড ক্যাপ বা স্মল ক্যাপে চলে আসুন। এবং সেই ক্ষেত্রে যদি ধৈর্যচ্যুতি ঘটে থাকে কিছুদিন টাকা রাখার পরে, তাহলে কিন্তু আপনি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড সেখানে টাকা রাখতে পারেন। প্রথম থেকে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি বেশি ঝুঁকি নেব না, আমি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে রাখবো। আর এই ক্ষেত্রে যদি বিভিন্ন অ্যাসেট অ্যালোকেশনের যদি সমতা থাকতে হয়, রাখতে চান, তাহলে আপনি মাল্টি ক্যাপগুলোতে কিন্তু টাকা রাখতে পারেন। অতএব এইভাবে আপনি নির্বাচন করুন ধীরে ধীরে, এবং এক্ষেত্রে আপনি আস্তে আস্তে মিউচুয়াল ফান্ড মার্কেট সম্বন্ধে অভিজ্ঞ হয়ে উঠুন, কিংবা যদি সেই ক্ষেত্রে আপনি একজন কোনো অ্যাডভাইজারের সাহায্য পেতে পারেন তো ভালোই হয়। বিনিয়োগের গ্রোথ চাইলে মিউচুয়াল ফান্ডে জুড়ি নেই দীর্ঘকালীন সময়ে টাকা রাখলে। ব্যাংকে ইনফ্লেশনটাকে বিট করা যায় না, এবং সেক্ষেত্রে গ্যারান্টিড ইনকাম আছে, লো রিস্ক আছে। কিন্তু মিউচুয়াল ফান্ড মার্কেটে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এখানে দীর্ঘ সময় টাকা রাখলে এটা পরীক্ষিত সত্য যে অনেক বেশি সেক্ষেত্রে রিটার্ন পাওয়া যায়, এবং ফলে ইনফ্লেশনটাকে বিট করা যায়। কারণ আমাদের বড় শত্রু হচ্ছে ফিনান্সিয়াল সিস্টেমে হচ্ছে ইনফ্লেশন। কারণ আমাদের জীবনযাত্রার মান বজায় রাখতে গেলে আমাদের ইনফ্লেশনটাকে সরিয়ে রাখতে হবে, ইনফ্লেশনের রেট থেকে আমাদের ইনকামটাকে বেশি করতে হবে। এখানে অ্যাভারেজ রিটার্ন করা হয়, হয়তো দেখা গেল যে পরপর 2-3 বছর সেই ক্ষেত্রে কম রিটার্ন হলো, তার পরের বছর রিটার্ন বেড়ে গেল, এবং দেখা গেছে যে এই মার্কেটে এইভাবেই কিন্তু বিনিয়োগকারীদের টাকা বেড়েছে। এবার বলি, মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন 3টি অপশনে। প্রথমটি হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, দ্বিতীয়টি হচ্ছে গ্রোথ, আর তৃতীয়টি হচ্ছে রিইনভেস্টমেন্ট অফ ডিভিডেন্ড। এই ক্ষেত্রে প্রতি মাসে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে সেটা আবার রিইনভেস্টেড হয়ে যায়। কিন্তু আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে ডিভিডেন্ড অপশন। এই ডিভিডেন্ড অপশনটির এখন নাম হচ্ছে IDCW। এর অর্থ হচ্ছে যে ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইথড্রয়াল। 2021 সালে এর নাম ছিল ডিভিডেন্ড অপশন। সেবি এই নামটি পাল্টে দিয়েছে যে আরও ট্রান্সপারেন্সি বোঝানোর জন্য। কারণ ডিভিডেন্ড অপশন অর্থ হচ্ছে যে কোম্পানি তার লাভ এবং আপনার যে টাকা জমানো টাকা তার ক্যাপিটাল ভেঙে আপনাকে প্রতি মাসে বা 3 মাস 4 মাস বাদে বাদে তারা এই ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে। অতএব এখানে কোনো লাভ নেই। আরেকটি অসুবিধা হচ্ছে, যখন আপনি ডিভিডেন্ড পাবেন তার থেকে 10% কিন্তু কোম্পানি কেটে নিয়ে তারা ট্যাক্সে জমা করে দেয়। যখন আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন, যদি আপনার ফাইল থাকে তবে সেই 10% টাকা আপনি পরের বছরে ফেরত পাবেন, না হলে যদি ফাইল না থাকে তাহলে কিন্তু সেটা পাবেন না। অতএব অবশ্যই আপনার ডিভিডেন্ড অপশনটাকে বর্জন করুন। মিউচুয়াল ফান্ডে টাকা রাখার পর বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ড মার্কেট সম্বন্ধে কিন্তু সক্রিয় হতে হবে। কারণ অনেক সময় দেখা যাবে যে মিউচুয়াল ফান্ডের কোনো একটি স্কিমে টাকা রেখেছেন সেই ক্ষেত্রে হয়তো তার দাম কমে গেল, তখনই মনে হলো যে সেটাকে বিক্রি করে ফেলি এবং সেটাকে রিডিম বা সেল করে অন্য একটি মিউচুয়াল ফান্ডের স্কিম কিনবো যেটাতে লাভ চলছে। কিন্তু হায় রে কপাল, দেখা গেল যে এটা বিক্রি করার জন্য মানে আগের স্কিমটি তার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হলো, এক্সিট লোড লাগলো, এবং দেখা গেল পরের স্কিমটিও কিন্তু সেই ক্ষেত্রে ভালো হলো না। অতএব এই ক্ষেত্রে একজন অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত আমার মনে হয় ব্যক্তিগতভাবে। এছাড়া আমি ভিডিওতে টাইম টু টাইম
এই বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে বলে থাকি। আমার নিজের অভিজ্ঞতায় ইনফর্মাল ওয়েতেই আমি বেশিরভাগ কথা বলে থাকি। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। এছাড়া আমার ভিডিওতে আপনারা মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। মেম্বারশিপের মিনিমাম চার্জ রাখা হয়েছে 59 টাকা। এটা বলেই দিতে হয় যে এটা এই ইউটিউব চ্যানেল থেকেই করা হয়েছে এই মেম্বারশিপ প্রোগ্রামটাকে। এক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওর ওপরেই পাবেন জয়েন্ট সেকশন, সেখানে 59 রুপিস দিয়ে আপনারা আমার এই চ্যানেলে যোগদান করতে পারেন। তাহলে আমি বিভিন্ন রকম টিপস আলাদাভাবে আপনাদেরকে জানাবো এবং বিভিন্ন রকম যে ফিনান্সিয়াল মার্কেট সম্বন্ধে আপনারা রোজ জানতে পারবেন। যে এটি একটি নিবেদন থাকলো আমার। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবেসে, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কিছুদিনের মধ্যেই আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি।